ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ওয়ান্স এগেন। যেভাবে তোমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস বা সিজিএল টিয়ার 2 এই সমস্ত পরীক্ষার জন্য রিজনিং এর রেগুলার ক্লাস আমি তোমাদের প্রোভাইড করব বলেছিলাম। সেভাবেই আজকে আরো একটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা 15টা কোশ্চেন বিভিন্ন পরীক্ষার জন্য, সমস্ত রকম পরীক্ষার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। চট করে আগে কোশ্চেনগুলো আমরা দেখে নিই, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে একটা ক্লাস নেব। এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু বেশ কিছু কোশ্চেনের প্যাটার্ন এবং কিভাবে সলভ করতে হবে সেটাও আমরা দেখে নেব। তো যাই হোক, আমি ইনিশিয়ালি প্রথম যে 15টা কোশ্চেন, সেই 15টা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে রাখছি। এরপরে আমরা সমস্ত কোশ্চেনের সলভ করব। তাহলে টোটাল বিভিন্ন টাইপ অফ রিজনিং এর কোশ্চেন নিয়ে আজকের এই 15টা কোশ্চেন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখে নেব। চলে আসছি প্রথম কোশ্চেনে। দেখো, প্রথম যে কোশ্চেন খুব সোজা কোশ্চেন, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা যারা সিজিএল, সিএইচএসএল বা ডাব্লিউপি এই সমস্ত পরীক্ষা ভাবি, সিটিংটাকে একটু অন্য চোখে দেখি, কিন্তু খুব সোজা ভাবে একটা ছোট্ট সিটিং আছে। চলো দেখো কি আছে প্রশ্নটা। প্রশ্নটা আছে, 4 friends H, I, J and K are sitting at the 4 corners of a square table. তাহলে একটা স্কোয়ার টেবিল আছে, তার 4টে কর্নার এখানে বসে আছে। এবারে বলেছে ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে সেন্টার ফেসিং মানে অ্যারো ফেসের বোঝার জন্য আমি রাইট লেফটটা লিখে নিলাম, যাতে ভুলের চান্সটা কমে যায় প্রত্যেকটা পজিশন অনুযায়ী। পরে বলা আছে এইচ অ্যান্ড জে আর সিটিং অ্যাট ডায়াগোনালি অপোজিট কর্নার্স। ডায়াগোনাল বললেই চলবে। ধরো এইচ যদি এখানে বসে, যে এখানে, বা উল্টোটা হতে পারে, আবার তুমি এই দুটোতেও বসাতে পারো, ইট ডিপেন্ড। যদি চেঞ্জ করা হয় পরে করবো। আই ইজ সিটিং টু দা ইমিডিয়েট লেফট অফ এইচ। এইচ যেখানে বসবে, আই ঠিক তার বাঁ দিকে বসবে। তাহলে আই বসলো এখানে, দেখো ইমিডিয়েট লেফট অফ এইচ। তাহলে অটোমেটিক্যালি পড়ে আছে কে, কে পড়ে আছে, কে কে পড়ে আছে না কে পড়ে আছে, হয়ে গেল। হওয়ার পরে প্রশ্ন কি বলেছে, হু ইজ সিটিং টু দা ইমিডিয়েট রাইট অফ জে। জের ঠিক ডান দিকে কে বসে আছে, দেখো জের ডান দিকে কে আছে, আই ইজ ইউর অ্যান্সার। এখন প্রশ্ন, স্যার আপনি এই দুটো জায়গায় বসিয়েছেন, আপনি যদি অন্য জায়গায় বসাতেন তাহলে কি হতো, চলো দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, তুমি এইচ কে এখানে বসিয়েছো, রাইট লেফট, তাহলে যে এখানে বসবে, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট। এবারে এই পয়েন্টটা কি আছে, আই ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এইচ। এইচ এর ঠিক বাঁদিকে আই, তাহলে আই এখানে বসলো। তাহলে অটোমেটিক্যালি কে এখানে বসে যাবে। ওয়ান্স এগেন, হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ জে। যে ঠিক ডান দিকে কে বসে আছে, দেখো আবার সেই আই। তার মানে তুমি যে কোনো পজিশনেই শুরু করো, উত্তর একই পাবে। ক্লিয়ার? যদি কখনো কোনো প্রশ্নে এটা প্রবলেম হয়, তখন আমাকে অন্য পজিশন গুলো চেক করে নিতে হবে। আশা করি বোঝাতে পারলাম, এবং এই টাইপ অফ কোশ্চেন কিভাবে সলভ করবে ক্লিয়ার। এগোবো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, এটা একটু টাইম টেকিং বা টাইম কিলিং টাইপ অফ কোশ্চেন, কারণ তোমার কত ফাস্ট তুমি ক্যালকুলেট করতে পারো, মাইন্ড ক্যালকুলেশন, তার উপর ডিপেন্ড করে এই কোশ্চেনটা সলভ করতে হবে। এবং মূলত এটা অপশন বেসড, এবং এটা ভেরি প্রিলিমস বলো, মেন্স বলো, বা যে কোনো পরীক্ষায়, রেল বলো, সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, সমস্ত পরীক্ষায় এইরকম একটা ইকুয়েশন দেবে, যেটাকে আমরা বলি সিম্পলিফিকেশন ম্যাথসের। সেই সিম্পলিফিকেশনে বলা আছে নিচের কোন সাইনগুলো চেঞ্জ করলে, কোন দুটো সাইন চেঞ্জ করলে এই ইকুয়েশনটা ঠিক থাকবে। আবার কোন কোন প্রশ্নে বলে দেবে ঠিক থাকবে না, মানে সেক্ষেত্রে 3টে অপশনের ক্ষেত্রে ঠিক থাকবে, একটা অপশনের ক্ষেত্রে ভুল হবে। মাথায় রাখবে, কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে ইনস্ট্রাকশন। এখানে বলেছে মেক ইট কারেক্ট, কারেক্ট করতে হবে। তাহলে আমরা যদি চেক করি, অপশন চেঞ্জ করি, প্রথম অপশন প্লাস আর ইনটু, তাহলে এখানে ইনটু, এখানে প্লাস, সেক্ষেত্রে উত্তর কি দাঁড়াবে, বদমাইশ রুলে 10 ইন্টু 5/10 মানে হাফ হয়ে যাবে, প্লাস 8। তাহলে 2 5 এ 10, 5 8 উত্তর হবে 13। তাহলে এটা আমার উত্তর নয়। আমরা যদি অপশন বি নেই, সেক্ষেত্রে মাইনাস আর প্লাস, তাহলে এখানে চলে আসবে প্লাস, এখানে চলে আসবে মাইনাস। সেক্ষেত্রে কি হবে, 10 -5/10 ইন্টু 8 প্লাস 10।
এবারে যদি এটা ক্যালকুলেট করা যায়, সরি, এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা কি পাবো? 2 4 8, 2 5 10, 5 5 কেটে গেল, তার মানে পড়ে থাকছে 10 -4 + 10। দেখো উত্তর হচ্ছে 16। তাহলে এটাই তোমার উত্তর, অপশন বি আমরা পেয়ে গেছি। যদি এটা না ম্যাচ করতো সেকেন্ডটা ট্রাই করতে হতো। আর বদমাইশ রুলে জানো প্রথমে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এটা অ্যাপ্লাই করবে, এই টাইপের কোশ্চেন খুব সহজে করতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে দেখো কি বলা আছে? সিলেক্ট দ্য কম্বিনেশন অফ লেটার্স দ্যাট when sequentially placed in the gaps of the given letter series will complete the series। এই সিরিজের মধ্যে কিছু জায়গায় গ্যাপ করা আছে, লেটার বসাতে হবে, যেটাকে আমরা বলি লেটার সিরিজের প্রশ্ন। ডাব্লিউবিসিএস এ আসে, সিজিএল টিআর 1 এ আসে, সিজিএল টিআর 2 তে আসতে পারে, তোমার ডাব্লিউবিপি বা যে কোনো রেল, যে কোনো পরীক্ষা সব ক্ষেত্রেই কিন্তু এই কোশ্চেন আমরা পাই। আমরা এক্ষেত্রে আগে কি করব? কাউন্ট করব নাম্বার অফ লেটার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো টোটাল 18টা লেটার আছে। নরমাল আমরা কিভাবে করি? এটাকে 6টা করে নিয়ে 3টে ভাগ করতে পারি, 3টে করে নিয়ে 6টা ভাগ করতে পারি, আবার 2টো করে নিয়ে 9 বা 9 করে 2 ভাগে ভাবতে পারি। তবে এই দুটো পার্ট প্রথমে এড়িয়ে যাব, খুব প্রয়োজন না হলে প্রথমে 6 অথবা 3। আমরা যদি দেখি এখানে 3টে টাইপ অফ লেটার আছে, বি এ বি সি, বি এ আর সি। তাহলে সেক্ষেত্রে 3 অথবা 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই যে 6টা করে নিয়েছি, এবারে ম্যাচ খোঁজার চেষ্টা করব। দেখো সবগুলোরই বি, প্রথমে বি আছে। আচ্ছা, থার্ড পজিশনে এখানে বি আছে, এখানে কিন্তু ফাঁকা আছে, এখানে বি আছে। আচ্ছা, লাস্ট পজিশনে এখানে বি, এখানেও বি। তাহলে আমরা ম্যাচ পাচ্ছি। দেখা যাক, যদি না হয় তখন আবার চেঞ্জ করা যাবে। তাহলে এখানে সেকেন্ড পজিশনে সি আছে, বি সি বি, বি এ বি, এখানে কি আছে? বি সি, তাহলে এখানেও বি বসাবো, বি সি বি, বি সি বি, এ বি বি। আবার দেখো বি সি বি, বি এ বি বি। দেখো সেম সিরিজ, বিসিবি বিএবি এবিবি, বিসিবি এবিবি, বিসিবি এবিবি। এইবার এই গ্যাপের গুলো আমরা তুলে নিলে উত্তর কি পাবো? সি বি বি সি বি। কোন অপশনে আছে? সি বি বি সি বি, উত্তর অপশন সি। তাহলে একইভাবে এগুলো কিভাবে করব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন। খুব সোজা কোশ্চেন কিন্তু ভুল হয়, বা এই সেম টাইপ অফ অনেক রকম কোশ্চেন হয়। চলো একটু আলোচনা করে দেখা যাক। প্রশ্নটা কি আছে? দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স, পজিশন স্থান অফ হাউ মেনি লেটার্স উইল রিমেন আনচেঞ্জড। একই, যেটা যেখানে ছিল সেখানেই থাকবে। কখন? ইফ ইচ অফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড নাইটমেয়ার্স ইজ রিঅ্যারেঞ্জড ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম লেফট টু রাইট। এই নাইটমেয়ার্স ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আমরা যদি সাজাই, কতগুলো লেটার আগে যেখানে ছিল এখনো সেখানেই থাকবে। আমরা যদি চেঞ্জ করি তাহলে কিভাবে করব? সবার আগে আসবে এ, এর পরে কি আসবে? ই, এর পরে কি আসবে? এ গেল, ই গেল, সরি, তারপরে আসবে জি, তারপরে এইচ, তারপরে আই, তারপরে কি আসবে? এস, এন, এম, এন, এস, টি, আরেকটা আর, সরি একটু ভুল হলো এখানটায়, এখানে হচ্ছে আর এস, দাঁড়াও একটু ইরেজ করে দিই, লেটারটা দেখতে ভুল করেছিলাম। আর এস টি, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে ফেললাম। এইবারে দেখো এই দুটো পজিশন সেম আছে, এটা সেম আছে, এটা সেম আছে। তাহলে আর কেউ কি সেম জায়গায় আছে? তাহলে উত্তর কি হবে? 4। তাহলে এই টাইপ অফ কোশ্চেন খুব সোজা, শুধু ইনস্ট্রাকশনটা ভালো করে বুঝে নিতে হবে। ক্লিয়ার? এই সেম টাইপ অফ কোশ্চেন আর কিভাবে দিতে পারে চলো দেখি। দেখো এখানেও নাইটমেয়ার্স কথাটাই বলা আছে, বাট প্রশ্নটা কি আছে? হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড nightmares which have as many letters between them in the word as in the English alphabet। মানে কোশ্চেনটা একটু বুঝে নাও, বিশেষত যারা নতুন করছো বা প্রথমবার করছো এই কোশ্চেনটা।
এই নাইটমেয়ার্স ওয়ার্ডটার মধ্যে কতগুলো পেয়ার হবে? পেয়ার মানে জোড়া। আচ্ছা, জোড়া হতে গেলে কি লাগে? দুটো লেটার মিলে একটা জোড়া। তার মানে আমি বলতে পারি এন আই জি এইচ টি এম এ আর ই এস। এনআই একটা জোড়া, আইজি না। শর্ত কি আছে? দুটো লেটারের মধ্যে ঠিক ততগুলো লেটার থাকবে যতগুলো অ্যালফাবেটসে থাকে। ফর এক্সাম্পল, অ্যালফাবেটিক্যালি এ আর বি পাশাপাশি বসে। এখন এখানেও যদি এ বি পাশাপাশি থাকে তাহলে এ বি একটা পেয়ার হবে। আচ্ছা, এ আর ই এর মধ্যে কি কি থাকে? বি সি ডি কজন থাকে অ্যালফাবেটসে? তিনজন। কোন ওয়ার্ডে যেটা দেওয়া আছে সেখানে যদি দেখা যায় এ আর ই এর মধ্যে ঠিক তিনটে লেটার আছে, এ বি বিসিডি থাকতে হবে না, পি কিউ আর এস এম এন আই জে যা খুশি, অ্যালফাবেটিক্যালি পার্টিকুলার দুজনের মধ্যে যতজন থাকবে ঠিক তত সংখ্যক লেটার যদি ওয়ার্ডে ওই দুটো পার্টিকুলার লেটারের মধ্যে থাকে তখন সেটা একটা পেয়ার হবে। তাই এটা আমরা কিভাবে করব? এটা করার রাস্তা হচ্ছে, অনেকে প্লেস ভ্যালু বসিয়ে করে কিন্তু তাতে বরং ভুল হওয়ার চান্স থাকে। বরং দেখে নাও কিভাবে করবো। প্রথমে লেফট টু রাইট কাউন্ট করব, ভালো করে শুনে নাও। প্রত্যেকটা লেটার থেকে অ্যালফাবেটিক্যালি পড়বো, যেখানে ম্যাচ পাবো সেখানে দাঁড়াবো। শুরুর লেটার আর যেখানে ম্যাচ পেলাম ওই দুটো একটা পেয়ার। তার মানে ধরো এ থেকে শুরু করলে এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে পড়বো। যদি পি থেকে শুরু করি পি কিউ আর এস টি ইউভি, আর থেকে শুরু করলে আর এস টি ইউভি এটসেট্রা। তাহলে চলো এখানে এন আছে, এন থেকে পড়ি এন ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ, কোনো ম্যাচ নেই তাই এন থেকে কোনো পেয়ার নেই। আই জে কে এল এম এন ও পি কিউ কোনো ম্যাচ নেই, পেয়ার নেই। জি এইচ, জি থেকে শুরু করলাম এইচ পেয়ার পেয়ে গেলাম, তাহলে একটা পেয়ার পেলাম। এখনো বাকি আছে আই জে কে এল এম এন। তার মানে জি থেকে এইচ পাওয়ার পরে জি থেকে আর কোনো পেয়ার পাবো না। অটোমেটিক্যালি জি এইচ পাওয়ার পরে কন্টিনিউ করেছি, যেহেতু কোনো পেয়ার পাইনি তাই এইচ থেকেও আর কোনো পেয়ার পাবো না, তাই এইচ থেকে আর কাউন্ট করার দরকার নেই। টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই ম্যাচ নেই। এম এন ও পি কিউ নেই। এ বি সি ডি নেই। আর এস টি নেই। ই এফ। এবারে বলি প্র্যাকটিক্যালি কিন্তু তোমাকে আর এই দেখো ই এর পরে না পড়লেও চলবে, চোখে দেখেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য এত ডিটেলে পড়লাম। এর পরেও কাছাকাছি লেটার কিন্তু খুব একটা নেই, ই আছে কিন্তু মাঝে একটা লেটার, তাই না চেক করলেও চলবে। এটা তোমার প্র্যাকটিসের উপরে দাঁড়িয়ে তুমি চোখে দেখেই কিন্তু বুঝতে পারবে। বা টি এর পরবর্তী লেটার, টি এর পরে ইউ থেকে জেড কোনোটাই এখানে নেই, তাই আমার টি এর পরে না পড়েই বুঝতে পারবো টি থেকে কোনো পেয়ার নেই। পেয়ার এম এর পরেও কাছে পিঠে লেটার আর আছে কিন্তু মাঝখানে একটা লেটার, তাই না পড়লেও চলবে। আমি বোঝানোর জন্য জিনিসটা তোমাদেরকে ডিটেলে গেলাম। এইবারে দেখো টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই না পড়লেও চলবে, আগেই বলেছি পুরোটা গেল। তাহলে লেফট থেকে রাইট আমরা কটা পেয়ার পেলাম? একটা পেয়ার পেলাম। তার শেষ না, এবার রাইট টু লেফট দেখতে হবে। এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে জেড এর পরে কি পড়বে? এবিসি। মনে রাখবে জেড এর পরে এবিসিডি পড়া যাবে না, জেড অব্দি কোনো পেয়ার পেলে ভালো, না হলে আর পড়া চলবে না। নেক্সট ই এফ জি এইচ আই জে কে এল এম নেই। এ বি সি ডি ই এফ জি নেই। এম এন ও পি কিউ আর নেই। টি ইউ ভি ডাব্লিউ নেই। এইচ আই জে নেই। জি এইচ আই নেই। তাহলে কটা পেয়ার পেলাম? একটাই মাত্র পেয়ার পেয়েছি, ওয়ান। যদি বলো আবার রিপিট করে দেখে নিই, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ নেই। আই জে কে এল এম ছেড়ে গিয়েছিলাম, আই থেকে এম। তার মানে আলটিমেটলি কটা পাবো? দুটো পেয়ার। উত্তর ওয়ান নয়, উত্তর হবে টু। এই যে ভুলটা কিন্তু তাড়াহুড়া করে হওয়ার জায়গা থাকে, আমি ছেড়ে গিয়েছিলাম, সেই জায়গাটা আমি রিপিট করে আবার দেখে নিলাম, দুটো পেয়ার আমার হলো। উত্তর হবে অপশন সি, এ কিন্তু নয়। তাহলে দুটো পেয়ার লেফট টু রাইট পেয়েছি, রাইট টু লেফট কিন্তু চেক করেছি, কোনো পেয়ার নেই, কিন্তু অন্য জায়গায় থাকতে পারে। সেই রকম একটা কোশ্চেন আমরা চলো দেখে নিচ্ছি। এখানেও সেম কোশ্চেন, ওয়ার্ডটা আছে অ্যাডভেঞ্চার। এ বি সি ডি ই এফ জি এইচ আই নো পেয়ার। ডি ই এফ জি এইচ আই জে কে নো পেয়ার।
ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আর পড়বো না। ই এফ জি এইচ আই জে নেই, এন ও পি কিউ আর নেই, টি ইউ একটা পেয়ার পেয়েছি, টি ইউ, ভি ডাব্লিউ, তাহলে টি থেকে আর কোনো পেয়ার পাবো না, ইউ থেকেও পাবো না, আর এস, তাকে লেফট থেকে রাইট আমরা কটা পেলাম, ওয়ান পেয়ার। এবারে পড়বো রাইট টু লেফট, ই এফ জি এইচ আই জে কে এল এম নেই, আর এস টি আরো একটা পেয়ার পেয়ে গেলাম, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই নেই, এন এর পরবর্তী কাছে পিঠে কোনো লেটার নেই, না পড়লেও চলবে, ই এফ জি এইচ নেই, এদিকটার দেখে মনে হচ্ছে পেয়ার হবে, তাহলে কটা পেয়ার পেলাম, 1 and 2, তো এখানেও দুটো পেয়ার পেলাম। আগেরটাতেও দুটো পেয়ার পেয়েছিলাম, সেটা বাঁদিক থেকে ডান দিকে দুটো পেয়ার পেয়ে গেছিলাম, ডান দিক থেকে বাঁদিক পেয়ার পাইনি, এখানে বাঁদিক থেকে ডান দিকে একটা পেয়েছি, আবার ডান দিক থেকে বাঁদিক যখন এসেছি তখন আরো একটা পেয়ার পেয়েছি, টোটাল দুটো পেয়ার। ক্লিয়ার? এগোবো পরে কোশ্চেনে। এটা একটা নাম্বার সিরিজ, এটা খুব সোজা, বাট তোমার একটু সময় নিয়ে নেবে বা ভুল হওয়ার জায়গা আছে, কেন ভুল হতে পারে সেটা দেখাচ্ছি, বা কেন সময়টা নেবে। আমরা দেখতে পাচ্ছি 81, 64, 100, 125, 101, তো খুব সোজা, কারণ এটা 9 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, কিন্তু এটা কোনো স্কোয়ার নাম্বার নয়, এটা 11 স্কোয়ার। কিন্তু চট করে এই 125টা মাথায় আসাটা মুশকিল হয়ে যায়, তাই একটু সময় লেগে গেল। এবার একটু লক্ষ্য করি, এটা হচ্ছে 9 স্কোয়ার, কালার চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা 9 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, তাহলে অল্টারনেটলি আমরা কি পাচ্ছি, 9, 10, 11, যদি আরেকটা ছেড়ে কি পেতাম, 12 স্কোয়ার। আরেকটা দেখো, 64 এমন একটা সংখ্যা যেটা কোনো একটা সংখ্যার স্কোয়ার, আবার কোনো একটা সংখ্যার কিউব, কার স্কোয়ার, 4 স্কোয়ার, আর 8 স্কোয়ার, কিন্তু 4 কিউব। আচ্ছা 125 দেখো 5 কিউব কিনা, তাহলে এখানে কত বসবে, 6 কিউব। অল্টারনেটলি এই ব্যাপারটা হলো, তাহলে অল্টারনেট সিরিজ স্কোয়ার, অল্টারনেট সিরিজ কিউব, ওটা 9 থেকে শুরু হয়ে 9, 10, 11, 12 এটসেট্রা, আর এটা কি পাবো, 4, 5, 6 এটসেট্রা কিউব, দ্যাট মিনস 216 তোমার অ্যান্সার। কেন সময়টা লাগবে, এই 64 তোমাকে ডিস্ট্রাক্ট করবে আর বাঁচাবে 125, কারণ 64 1000 স্কোয়ার, 1000 কিউব, আর 125 অনলি কিউব। ক্লিয়ার? তাহলে কোথায় গিয়ে তোমার সময়টা নেবে আর কোন জিনিসটা তোমাকে বাঁচাতে পারে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। Question number 8. The questions given below, two statements 1 and 2 have been given. Analyze and answer whether the data provided in the two statements are sufficient to answer the question or not. That means it's a question on data sufficiency. নরমালি আমরা একটা প্রশ্ন করি, তার উত্তর কি জানতে চাই, এখানের প্রশ্নটা একটু ইনডাইরেক্ট। তোমাকে একটা কথা, একটা স্টেটমেন্টে প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে, ইট ইজ 7:30 PM, when can Deepali get the next bus from Noida to Delhi? সরি 7 PM আছে, আর কখন দীপালি পরের বাসটা পাবে দিল্লি যাওয়ার জন্য। ভালো কথা, এই প্রশ্নটা সলভ করার জন্য দুটো তথ্য তোমাকে দিয়েছে, কোনটা ইন্ডিভিজুয়ালি বা কোনগুলো তোমার উত্তরে সাহায্য করবে সেটা আমাকে চেক করতে হবে। তাহলে ফার্স্ট ইনফরমেশন আছে, বাসেস ফ্রম দিল্লি লিভ আফটার এভরি 30 মিনিটস আনটিল 11 PM, প্রত্যেক 30 মিনিট অন্তর বাস ছাড়ে। ফর এক্সাম্পল, প্রথম যদি সকাল 6টায় একটা বাস ছাড়ে, পরেরটা 6:30, তারপরেরটা 7টা, তারপরেরটা 7:30 অ্যান্ড সো অন। তাহলে এখানে বলা আছে এখন বাজে 7টা, when can Deepali get the next bus from Noida to Delhi? আচ্ছা, buses from Delhi leave after every 30 minutes until 11 PM, 11 PM অব্দি বাস পাবে প্রত্যেক আধ ঘন্টা অন্তর। তাহলে এখান থেকে উত্তর পেয়ে যাবো, এটা 7টা বাজে, তাহলে 7:30টার সময় বাস পাবো, তাই তো? খুব কমন এরর হবে, হবে না, ভুল, এখান থেকে পাবো না, কারণ এখন 7টা বাজে, কিন্তু আগের বাসটা কটাই ছেড়েছে আমরা কি সেটা জানি? বা কখন বাস ছাড়া যদি বলেই দিত সকাল 8:30টায় প্রথম বাস, তারপরে হিসেব করে আমরা পেয়ে যেতে পারতাম, সেরকম কোনো ইনফরমেশন নেই। এই মুহূর্তে টাইমটা 7 PM, আর কখন সে বাস পাবে এটা বের করতে গেলে কি হতো, কখন বাস যাত্রা শুরু হচ্ছে সেটা জানলে এই ইনফরমেশনটা দিয়ে বের করতে পারতাম, বা আগের বাসটা কখন ছেড়ে গেছে, বা তার দুটো বাস আগে কিছু একটা বললে
তখন আমরা বের করতে পারতাম। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নর্মালি প্রত্যেকে এটাকে সাফিসিয়েন্ট করে বেরিয়ে চলে যাবে, না এটা সাফিসিয়েন্ট নয়, এখান থেকে আমরা উত্তর পাবো না। 2 নম্বরটা দেখি, 20 minutes ago a bus has left from দিল্লি। এখন 7টা বাজে আর 20 মিনিট আগে একটা বাস ছেড়ে গেছে। ভালো করে বোঝো, 20 মিনিট আগে একটা বাস ছেড়ে গেছে, তার মানে 6:40 একটা বাস গেছে। আচ্ছা 6:40 বাস গেছে, তার সঙ্গে এখন আমি বাস পাবো, কখন বাস পাবো সেটা কি করে জানা যাবে? যখন তুমি শুধু 2 নম্বর দেখছো, এই 20 মিনিটের ভিত্তিতে 7টা এখন বাজে, 20 মিনিট আগে 6:40 তখন একটা বাস গেছে, উত্তর কি পাবে? না, পাবে না। এটাও ভুল করানোর জায়গা। তুমি দুম করে কি করবে, দুটোকে মার্চ করে আগেরটা মাথায় তোমার ইমপ্রেশন কাজ করছে 30 মিনিটের, তুমি দুম করে 7:10 করে দেবে, না পাবে না। কারণ প্রথমে তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটা দেখতে হবে। যখন 1 নম্বর নিয়ে দেখেছে একা একা, উত্তর দেওয়া সম্ভব নয় বা পাবো না, ইনসাফিসিয়েন্ট। 2 নম্বরকে যখন একা একা নেব তখন উত্তর পেলাম না। যখন এক ইন্ডিভিজুয়াল এবং 2 ইন্ডিভিজুয়াল উত্তর দিতে পারে না, তখন দুটোকে মিলিয়ে আমরা একটা ইনফরমেশন ভাববো। এইবারে দেখা যাক, বাস প্রত্যেক 30 মিনিট ছাড়ে, আর এখন বাজে হচ্ছে 7টা, তার 20 মিনিট আগে একটা বাস চলে গেছে। দুটোকে মার্চ করলে তাহলে আগের বাসটা কটায় গেছে? 6:40-এ। আগের বাস 6:40-এ গেছে, প্রত্যেক 30 মিনিট অন্তর ছাড়ে, তাহলে 30 মিনিট যোগ করলে 7:10-এ নেক্সট বাস। তাহলে দীপালি কটার সময় বাস পাবে? 7:10-এ। 7:10 এখানে ফ্যাক্টর নয়, কিন্তু আমরা উত্তরটা বের করতে পারলাম। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে ডেটা 1 ইন্ডিভিজুয়ালি ইনসাফিসিয়েন্ট, ডেটা 2 ইন্ডিভিজুয়ালি ইনসাফিসিয়েন্ট, বাট both of them together sufficient to find out the answer. So your answer will be data in both the statements together are not sufficient নয়, both statement 1 and 2 together are sufficient or needed. So উত্তর হবে অপশন ডি। তাহলে জিনিসটা কিন্তু খুবই সোজা, কিন্তু আমরা অ্যান্সার করার সময় বিভিন্নভাবে গুলিয়ে যাই, সেই জায়গাটাও আমি তোমাদেরকে ভালো করে বলে দেওয়ার চেষ্টা করলাম। আর কিভাবে ডিস্ট্রাক্টেড হবে, কিভাবে ভুল করবে, কোন সাইকোলজি, পরীক্ষার হলে তুমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকবে, স্বাভাবিক, চট করে অত কিছু না ভেবে, এটা 7টা দেওয়া আছে, আধ ঘন্টা অন্তর বাস, দুম করে অনেকেই 7:30 করে দিয়ে আসবে, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু যারা আমাকে ফলো করলে, যারা আমার ক্লাস দেখলে, যারা আমাদের সাবস্ক্রাইবার, তারা জেনে রাখলে এই জায়গায় ভুল হতে পারে, তারা কিন্তু এই মিস্টেক থেকে নিজেকে বাঁচাতে পারবে। এগোবো পরে কোশ্চেনে। মানে যে কোনো কোশ্চেন কোথায় গিয়ে ভুল হতে পারে সেটাও তোমাকে জানতে হবে। কোশ্চেন 9, কোশ্চেন অন ক্যালেন্ডার। কি বলা আছে? ক্যালেন্ডার রিপিট দেমসেলভস এভরি ফিউ ইয়ার্স। কিছু কিছু অন্তর সেম ক্যালেন্ডার রিপিট করে। দুটো জিনিস, ডেট এন্ড বার রিপিট করা এক জিনিস, আর ক্যালেন্ডার রিপিট করা মানে আগে বুঝতে হবে ক্যালেন্ডার একটা ফুল ক্যালেন্ডার মানে কোনো একটা বছর, ফর এক্সাম্পল 2011 সাল, আমি উদাহরণস্বরূপ আগে বুঝিয়ে নেই প্রশ্নটা। 2011 সালের 1 জানুয়ারি ফর এক্সাম্পল মানডে, 2 জানুয়ারি তাহলে টুইসডে, আমি আন্দাজে বলছি এটা, জাস্ট টুইসডে অ্যান্ড সো অন। এইভাবে 31 ডিসেম্বর হচ্ছে তোমার মানডে, হলো, এইভাবে চলতে থাকবে। যে বছরের ক্যালেন্ডারে সেম 1 জানুয়ারি হচ্ছে মানডে, 2 জানুয়ারি টুইসডে অ্যান্ড সো অন, হুবহু একই চলতে চলতে প্রত্যেকটা তারিখ আর বার সেম, সেটা হচ্ছে সেম ক্যালেন্ডার। প্রশ্ন দুটোর মধ্যে পার্থক্য আছে বলে বলছি। তাহলে এখানে কি বলেছে? ক্যালেন্ডার রিপিটেশন, হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স উইল হ্যাভ দ্য সেম ক্যালেন্ডার অ্যাজ 2024। 2024 মতো একদম হুবহু একই ক্যালেন্ডার কোনটা হবে? এটার একটা শর্টকাট তোমরা জানো কি না? আমরা নর্মাল নিয়মটা কি সেটা পরে আসছি। 2024 সঙ্গে 11 যোগ করো, 2035 সাধারণভাবে উত্তর হয়, কিন্তু এটা হবে না। কেন হবে না? 2024 ইজ আ লিপ ইয়ার। সমস্যা হচ্ছে লিপ ইয়ার মানে 29 ফেব্রুয়ারি থাকবে। মূল কনসেপ্টটা হচ্ছে দুটো সালের মধ্যে যদি অড্ডের সংখ্যা 0 হয় তবে গিয়ে সেটা আমরা পাবো সেম ক্যালেন্ডার ইয়ার। কিন্তু মুশকিলটা কোথায়? এখানে যদি করো 2024 এখানে কিন্তু তুমি হিসেব মতো 11 বছরে 11টা অড্ডে প্লাস 2024, 2028, 2032 তিনটে লিপ ইয়ার মানে 14টা পাবে। কিন্তু এটা 1 জানুয়ারি কেন? 28 ফেব্রুয়ারি 2024 সঙ্গে 28 ফেব্রুয়ারি 2024 28 ফেব্রুয়ারি 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি, আর 2035 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি সেম হবে। 29 ফেব্রুয়ারি থেকে আটকে যাবে, কারণ 24 29 ফেব্রুয়ারি থাকবে,
35 সালে তো 29 ফেব্রুয়ারি নেই, তাই এটা হবে না সেম ক্যালেন্ডার। এটা যেহেতু লিপ ইয়ার, তাহলে আমরা কি করব, 2024 এর সঙ্গে যোগ করে দেব 28 বছর, উত্তর পাবো 2052। স্যার তাহলে 11 কেন বললেন? 11 কোথায় যোগ হয়? যদি নন লিপ ইয়ার হয়, নন লিপ ইয়ার হলে যোগ করবে 11। তাহলে মনে থাকবে, তাহলে সেম ক্যালেন্ডার রিপিট করা মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর প্রত্যেকটা তারিখ, প্রত্যেকটা বার দুটো ক্যালেন্ডারে সেম হতে হবে, তখন সেটাকে আমরা সেম ক্যালেন্ডার বলবো। এবং লজিকটা কি, নন লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা যোগ করব 11 বছর, আর 2035 সালের পরে কবে হবে? 2035 প্লাস 11। 2011 পরে কবে হবে? 2011 প্লাস 11। কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে কি করব, আমরা যোগ করব জেনারেলি 28। এই জেনারেল কথাটা কেন বললাম, এটা পরবর্তী কোনো একটা ক্লাসে বোঝাবো, কারণ সেঞ্চুরি লিপ ইয়ারের ক্ষেত্রে আবার কিন্তু এটা সমস্যা তৈরি করে। তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে বলবো। কিন্তু ইন জেনারেল যদি লিপ ইয়ার হয় তাহলে সেই বছরের সঙ্গে 28 যোগ করব, আর নন লিপ ইয়ার হলে যোগ করব কত? 11। চলো এগিয়ে যাই পরের কোশ্চেন। তাহলে এখানে উত্তর কত হলো? 2052। কোশ্চেন নাম্বার 10, এটাও ক্যালেন্ডারের প্রশ্ন, খুব কমন টাইপের কোশ্চেন, প্রিলিমস মেন্স যে কোনো জায়গায় আসতে পারে। ইফ ডে বিফোর ইয়াস্টারডে, ইয়াস্টারডের আগের দিন ওয়াজ থার্সডে, দেন হোয়াট ডে উড ইট বি আফটার 11 days ফ্রম টুডে? এবারে মজার বিষয়, প্রশ্নটা একটু ভালো করে বুঝবে, এই কোশ্চেনটা টুইস্ট আছে, দারুণ কোশ্চেন, মেনেই দেবে, কারণ বেশিরভাগ জন ভুল করবে। দেখে নাও কেন ভুল হবে। নর্মালি আমরা করব কি, ইয়াস্টারডের একদিন আগে আর টুডের 11 দিন পরে, এই সিস্টেমে আমরা কি হবে, 1 প্লাস মাঝখানে 2 প্লাস 11 মাইনাস 1, আগে পরে মাঝখানে ইয়াস্টারডে আর টুডে আছে, ভালো কথা, টুডে বলেছে তো, হ্যাঁ। এইবারে সেই হিসেবে কত আসছে, 1 2 3 11 14 কে 13, 13 অড ডে মানে 6টা অড ডে, 7 দিয়ে ভাগ করো 6 রিমাইন্ডার, 6টা অড ডে মানে দেওয়া আছে কি বার, থার্সডে। 6 দিন এগিয়ে যাও বা একদিন পিছিয়ে যাও, ওয়েডনেসডে উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে ওয়েডনেসডে হবে না, এখানে ওয়েডনেসডে হবে না, এটাই টুইস্ট। 100 জনের মধ্যে 99 জনই এটা করবে কত, ওয়েডনেসডে, বাট উত্তর ওয়েডনেসডে হবে না। কেন? কথাটা বলা আছে ফ্রম, মার্কেট ফ্রম টুডে, 11 days ফ্রম টুডে, তার মানে আজকের দিনটা নিয়ে। এই যে সূত্রটা আমরা করি, আগে পরে মাঝে -1, সেটা কখন? ধরো 3 days বিফোর ইয়াস্টারডে ওয়াজ থার্সডে, হোয়াট উইল বি দ্য ডে অফ দ্য উইক 5 days আফটার টুডে, মানে আজকের পরে 5 দিন, কিন্তু এখানে বলেছে ফ্রম টুডে, তার মানে মাঝের যেই 11 লিখেছে এটা 11 নয়, এটা হবে 10। তার মানে 1 প্লাস 2 প্লাস 10 মাইনাস 1, তাহলে কত আসছে 12, একে 13 মাইনাস 1, 12টা অড ডে, 12টা অড ডে মানে 7 দিয়ে ভাগ করলে 5টা অড ডে, তার মানে উত্তর হয়ে যাবে টুইসডে ইওর অ্যান্সার। মারাত্মক কোশ্চেন, আবার বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতে 99% উইল ফেল টু অ্যান্সার দিস কোশ্চেন। কেন ভুলটা হবে আশা করি বোঝাতে পারলাম, ডিউ টু দিস ফর্ম। তাহলে কোশ্চেন কিভাবে পড়তে হবে, কিভাবে কোশ্চেন সেটা তোমাকে ঠকাতে পারে, সেটা আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এবং ভুল করানোটাই যেহেতু কাজ, অনেককে বাদ দিতে হবে, তাহলে এই কোশ্চেন প্রিলিমস কেন মেন্সে আসার মতোই কোশ্চেন আসতেই পারে, সিজিএল টিয়ার 2 বা ডাব্লিউবিসিএস মেনে, বা প্রিলিমসে তো আসতেই পারে, না আসার কিছু নেই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11। সাকসাম, এটা ব্লাড রিলেশনের কোশ্চেন, তোমরা খুব সোজা। সাকসাম ইন্ট্রোডিউস নিধি টু হিজ ফ্রেন্ড, সি ইজ দ্য, সি মানে কে এখানে, নিধি, সি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সান অফ মাই ফাদার। এই মাইটাকে, মাই হচ্ছে সাকসাম, শুরু করব মাই দিয়ে, সাকসাম, সকসমের বাবা, বাবার বউ, আমার বাবার বউ, আমার কে, আমার বাবার বউ, আমার কে, মা, তার মানে সকসমের বাবার বউ মানে সকসমের মা। আচ্ছা, মায়ের একমাত্র ছেলে, সকসমের মায়ের একমাত্র ছেলে সকসম নিজে, তাহলে আমার মায়ের একমাত্র ছেলে কে হবো, আমি, তাহলে সকসমের মায়ের একমাত্র ছেলে মানে সকসম নিজে। সি ইজ দ্য ডটার অফ, সে হচ্ছে তার মেয়ে, তার মানে সকসমেরই মেয়ে। এখানে জানতে চেয়েছে হাউ ইজ সকসম রিলেটেড টু নিধি,
সাকসাম নিধির কে ফাদার। আর যদি বলতো হাউ ইজ নিধি রিলেটেড টু সাকসাম, তখন উত্তর হতো ডটার। স্যার এটা বলার কি দরকার ছিল? কারণ ভুলটা হয়ে যায়, কারণ আমরা ক্যালকুলেট করে নিতে পারি, কিন্তু কে কার কি প্রশ্নটা ভালো করে পড়বে। উত্তর পেয়ে গেছো ডটার আর ফাদার, কিন্তু কে কার ডটার কে কার ফাদার সেটা মাথায় রাখবে। তাই কি জানতে চেয়েছে ভালো করে পড়ে নেবে, অ্যাকর্ডিংলি অ্যান্সার করবে, না হলে কিন্তু ভুল করার জায়গা থেকে যাবে। চলো, কারণ ভুলটা আমাদেরকে বন্ধ করতে হবে। কোশ্চেন নাম্বার 12, সমস্ত পরীক্ষার্থী দেখলেই স্যার ব্যাংকের কোশ্চেন করবো না, করো না। এটা ডাব্লিউপি কনস্টেবলও এসছে, পুলিশ এসআই তো আগেই আসতো, বিসিএস তো আসেই, আর ব্যাংকে তো ছেড়েই দাও। সিজিএল, সিএইচএসএল, এমটিএস সব জায়গায় প্রিলিমস মেন্স সব জায়গার জন্যই ভ্যালিড কোশ্চেন। দ্য কোশ্চেন ইজ অন ইনইকুয়ালিটি। কি আছে না, তোমাকে একদম পুরো সোজাই দেওয়া আছে, পি ইজ গ্রেটার দ্যান কিউ ইকুয়াল টু আর গ্রেটার দেন কি। এখানে তো তোমাকে কোনো কষ্টই করতে হচ্ছে না, খুব সোজা। কি দেওয়া আছে? কনক্লুশন দেওয়া আছে, পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু টি, টি ইজ লেস দেন কিউ। কোনটা কনক্লুড করা যাবে, কোনটা যাবে না? আচ্ছা, কি দেখতে পাচ্ছি? পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টি। দেখো এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আছে, এখানে ইকুয়াল টু আছে, কিন্তু এখানে শুধু গ্রেটার দেন, তাই ইকুয়াল টু আসার জায়গা নেই, তাই এটা হবে না। আমরা রিলেশনটা পাবো পি ইজ গ্রেটার টি, কারণ এখানে ইকুয়াল টু থাকলেও এখানেও আছে, কিন্তু এই দুটোতে নেই। আর একই দিকে সাইন গেছে বলে একটা রিলেশন পাবো, কিন্তু সেটা পি গ্রেটার দেন টি। তাহলে যদি বলতো পি গ্রেটার দেন টি বা টি লেস দেন পি, এটা মানে টি লেস দেন পি, সেটা ঠিক হতো, কিন্তু এটা বলেনি, তাই এটা ভুল। পরে বলছে টি লেস দেন কিউ। আমরা যদি দেখি কিউ ইকুয়াল টু গ্রেটার, এখান থেকে আমরা পাবো কি কিউ ইজ গ্রেটার দেন টি। আচ্ছা, কিউ গ্রেটার দেন টি মানে উল্টে বলা যায় না টি ইজ লেস দেন কিউ? আমি তোমার থেকে বড়, তার মানে তুমি আমার থেকে ছোট। দ্যাট মিন্স উত্তর 2 নম্বরটা ঠিক। উত্তর হবে অনলি কনক্লুশন 2 ফলো। বলতে পারলাম খুব কি কঠিন? হ্যাঁ, এটা খুব ফ্ল্যাট কোশ্চেন দিয়েছে, সোজা ভাবে দিয়ে দিয়েছে। কোথাও কি করবে, ধরো প্রথমে বলে দিল পি কিউ আর অব্দি দিয়ে দিল, আর এস টি আর একটা কিউ দিয়ে দিল, মার্চ করতে হবে, তোমাকে চেনটা সাজাতে হবে, সাজিয়ে করতে হবে। তো এই টাইপের কোশ্চেন আমি পরবর্তী বিভিন্ন ক্লাসে নিয়ে আসবো। কোশ্চেন নাম্বার 13 দেখো। কোশ্চেন নাম্বার 13 এর ক্ষেত্রে আমরা কি দেখছি? ইফ জি ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু এল ইজ লেস দেন কে অ্যান্ড ইউ, দুটো ইকুয়েশন দেওয়া আছে। এবারে কি বলা আছে? দেন হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশন ইজ নট কারেক্ট। কেন মার্ক করলাম? কোথাও দেবে ইজ কারেক্ট, কোথাও দেবে ইজ নট কারেক্ট। তাহলে কারেক্ট না নট কারেক্ট সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। তার মানে এখানে সবগুলোই ঠিক থাকবে, একটা ভুল। আমরা চেনটা আগে সাজিয়ে নিই। জি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এল, আচ্ছা লেস দেন কে দেওয়া আছে, আবার কে ইকুয়াল টু ইউ, তার মানে আমরা লিখতে পারি ইউ, তার মানে লেস দেন আর লেস দেন ই। রেডি? চেন রেডি হয়ে গেল। এবারে আছে 1 নম্বরে কি আছে? ই আর ইউ। ই আর ইউ দেখো, ইউ ইজ লেস দেন ই, তার মানে ই ইজ গ্রেটার দেন ই, এটা ঠিক আছে। তাহলে এটা আমার উত্তর নয়, কারণ এটা ঠিক আছে। পরে কি বলা আছে? ইউ গ্রেটার দেন এইচ, ইউ আর এইচ, দেখো এইচ ইজ ইকুয়াল টু লেস ইকুয়াল টু, তার মানে এইচ ইজ লেস দেন ইউ। আর এখানে আছে ইউ ইজ গ্রেটার দেন এইচ, তাহলে এটাও ঠিক আছে। এটাও আমার তাহলে উত্তর নয়, কারণ কোনটা ভুল সেটা বের করতে হবে। পরে বলা আছে জি আর কে, দেখো ইকুয়াল টু লেস দেন, তাহলে জি ইজ লেস দেন কে, দেখো এটাও তাহলে ঠিক আছে। হিসেব মতো উত্তর পেয়ে গেছো, তবু আমি চেক করে নেব। আর আর জি, আর কোথায়? ইকুয়াল টু লেস দেন, তাহলে জি ইজ লেস দেন আর। আচ্ছা, জি লেস দেন আর মানে আর ইজ গ্রেটার দেন জি বলা যায়, কিন্তু এখানে আর ইজ লেস দেন জি দেওয়া আছে। তো দিস ইজ ইওর অ্যান্সার অ্যাজ পার গিভেন স্টেটমেন্ট। এই কনক্লুশনটা ভুল, এটা ড্র করা যাবে না। কোনটা কারেক্ট নয় জানতে চেয়েছে, কোনটা কারেক্ট নয়, নট কারেক্ট। ক্লিয়ার? কিভাবে করলাম? ওকে, তাহলে এগোবো পরে কোশ্চেন। তাহলে কোশ্চেনগুলো কিন্তু কঠিন হয় না গো, শুধু আমাদের প্র্যাকটিসের অভাব, বা মানসিকভাবে আমরা কি করি, এই প্রশ্নটা আসে না, ওই প্রশ্নটা আসে না, এই গতানুগতিকতার জন্য আমরা বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করা থেকে নিজেকে বিরত রাখি। বাট ডোন্ট ডু দিস। সমস্ত রকম প্রশ্ন চর্চায় রাখো, তুমি নিজে পারবে, এই বিশ্বাসটা বা আত্মবিশ্বাসটা গড়ে তোলো। চলো দেখো কি বলা আছে। ইন দ্য গিভেন কোশ্চেন, ইন দ্য গিভেন ডায়াগ্রাম দ্য রেক্টেঙ্গেল রিপ্রেজেন্টস ডক্টরস, তাহলে রেক্টেঙ্গেলটা হচ্ছে ডক্টর, দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস সার্জন, দ্য সার্কেল রিপ্রেজেন্টস রিসার্চার্স। নেক্সট, এবারে কি বলা আছে? অ্যান্ড দ্য স্কোয়ার রিপ্রেজেন্টস হসপিটাল স্টাফ।
হসপিটাল স্টাফ, ভালো কথা। আইডেন্টিফাই দ্য রিজিয়ন রিপ্রেজেন্টিং সার্জেন্টস হু আর ডক্টরস, সার্জেন্টস হু আর ডক্টরস, সার্জেনও হবে ডক্টরও হবে, তার মানে সার্জেন মানে ট্রায়াঙ্গেল আর ডক্টরের কমন পোর্শন 5 আর 12 দুটোই আছে, কিন্তু বলা আছে বাট নট রিসার্চার, কিন্তু রিসার্চারের পোর্শনটা বাদ যাবে, তাহলে সার্কেলের 5টা বাদ চলে যাবে, তাহলে উত্তর পড়ে থাকলো কি 12, ইওর অ্যান্সার ইজ 12। খুব কঠিন মোটেই নয়, খুব সোজা, কিন্তু তোমরা জানো এই কোশ্চেন ভেন ডায়াগ্রাম রিলেটেড বা সেট থিওরি রিলেটেড ভেরি 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 কমন ফর এনি কাইন্ড অফ এক্সাম। আজকের মতো লাস্ট কোশ্চেন, so last question is on critical analytical reasoning, that is statement and arguments। বলা আছে should all the drugs should all the drugs patented and manufactured in western countries, মানে ভারতের বাইরে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, be first tried out on sample basis, মানে ডাইরেক্টলি অ্যাপ্লাই না করে স্যাম্পল হিসেবে ব্যবহার করা, before giving license for sale to জেনারেল পাবলিক ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যার জনসাধারণকে ওই ওয়েস্টার্ন কান্ট্রির পেটেন্টেড যে ওষুধগুলো সেগুলো দেওয়ার আগে সাধারণভাবে সেগুলোকে আগে ট্রায়াল করা উচিত, বা কি বলা আছে স্যাম্পল বেসিসে দেখে নেওয়া উচিত কিনা। এটার ক্ষেত্রে দেখো একটা আছে ইয়েস, এখানে আছে নো, কোথাও দুটো ইয়েস থাকবে কোথাও দুটো নো থাকবে। ইয়েস আর নোটা ফ্যাক্টর নয়, যেটাই নাও তার সঙ্গে দেখো ইয়েস এর সঙ্গে একটা যুক্তি দেওয়া আছে, তোমাকে বিচার করতে হবে ওই যুক্তিটা যুক্তিযুক্ত কিনা বা স্ট্রং কিনা, বা এটাও যুক্তিযুক্ত কিনা বা স্ট্রং কিনা। ইয়েস থাক আর নো থাক, ম্যাটারটা হচ্ছে তার সঙ্গে যে লজিকটা দেয়া থাকবে, যে যুক্তিটা দেয়া থাকবে, সেটা তার কতটা মানে স্ট্রং লজিক সেটা তোমায় খুঁজে বের করতে হবে। বলা আছে ইয়েস এটা করা উচিত, কেন না মেনি সাচ ড্রাগস রিকোয়ার ডিফারেন্ট ডোজেস অ্যান্ড ডিউরেশন ফর ইন্ডিয়ান পপুলেশন অ্যান্ড হেন্স ইট ইজ নেসেসারি। একদম এটা স্ট্রং, বিকজ ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে আমাদের রাজ্যে আমাদের দেশের কাল কি বলবো প্রকৃতিগত বা অবস্থানগত বা অ্যাটমসফিয়ারগত বা সমস্ত রকম ভাবে অনেক পার্থক্য আছে, তাই যেটা তাদের উপরে অ্যাপ্লাই করেছে সেটা আমাদের উপরে অ্যাপ্লাই করতে গেলে কম বেশি ডোজ লাগতে পারে, বা কতদিন ডিউরেশন সেটাকে অ্যাপ্লাই করতে হবে সেটা প্রয়োজনীয়, তাই আগে ওটা টেস্ট করে নেওয়া উচিত। সেই হিসেবে ইয়েসটা স্ট্রং। 2 নম্বরে কে বলা আছে নো, দিস ইজ জাস্ট নট ফিজিবল অ্যান্ড হেন্স ক্যান নট বি ইমপ্লিমেন্টেড। এটা ফিজিবল না, এটা করা সম্ভব নয়, তাই এটা করা যাবে না। এটা সম্ভব নয় বলে কিন্তু কোনো কথা হতে পারে না, বিকজ ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। তো দ্যাটস ওয়াই নোটা আমরা নেব না, নোটা স্ট্রং নয়। উত্তর হলো অনলি ওয়ান, আর্গুমেন্ট ওয়ান ইজ স্ট্রং। দেখো স্ট্রং লেখা আছে। তাহলে আজকে এইভাবে আবার 15টা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরলাম। খুবই সোজা কোশ্চেন, এমন কিছু ব্যাপার না, বাট তোমরা যাতে এই সমস্ত কোশ্চেনের সঙ্গে পরিচিত থাকো, কোন টাইপ অফ কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে, সেটা তোমাদেরকে আমি প্রত্যেকদিন বলার চেষ্টা করছি বা বলে যাব। যারা শুনবে জানবে, আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসগুলো দেখবে, অবশ্যই কাজে লাগবে। অল দ্য বেস্ট।